আবার শুরু করি। দেখেন আমরা যেটা শুরু করব খেয়াল করেন। আচ্ছা আমরা চ্যাপ্টার করতেছি ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, রুলস লিখছিলাম। তাহলে আমরা প্রথমেই বলছিলাম একটা পণ্য উৎপাদন করতে উপাদান লাগে চারটা: একটা ম্যাটেরিয়াল, একটা লেবার, একটা ভেরিয়েবল ওভারহেড, একটা ফিক্সড ওভারহেড। যদি পণ্যের উৎপাদন ব্যয় বের করার জন্য শিউলিকে জয়েন করতে পারছো? অটোমেটিক চালু হয়ে যায় ক্যামেরা। কি যে করি। তুমি এটা অফ করে দাও। তুমি এখান থেকে অফ করতে পারো না? তোমার ওইখানে একটা ফাংশন আছে না ক্যামেরার ইয়ের? ক্যামেরার একটা ফাংশন আছে, দেখো ক্যামেরার একটা লোগো দেওয়া আছে, ওইখানে ক্লিক করো, তাহলে তো লেখা আসবে স্টপ ভিডিও। তো ভিডিও তো অফ করে দাও, অফ করে দাও। হ্যাঁ, স্টপ ভিডিওটা এই যে অফ করে দিছে, তো হয়ে গেছে। এটা সম্ভবত ও যখন শুরু করছে না তখন অলওয়েজ পার দিয়ে রাখছে, অলওয়েজ ক্যামেরা অন দিয়ে রাখছে, এখন তো সবসময় অটো চালু হয়ে যায়। জি স্যার প্রথমে স্যার হ্যাঁ হ্যাঁ বুঝি নাই আর কি। হ্যাঁ, ক্যামেরার এরপর ফাংশনে থেকে এই সমস্যা। কোনো সমস্যা নেই, প্রয়োজনে ওই অ্যাপসটা আনইনস্টল করে আবার স্যার চালু এখন করে কি ঠিক? তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার দেখা যায় না। আচ্ছা, তাহলে আমরা যেটাই তাহলে আসছিলাম যে দেখো, যখন আমরা যেখানে আসছিলাম খেয়াল করো। একটা পণ্য উৎপাদন করতে চারটা কাঁচামাল লাগে, তার মধ্যে ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড। যদি আমরা পণ্যের উৎপাদন ব্যয় মানে একটা পণ্যের উৎপাদন ব্যয় বের করতে যদি স্যার আমরা এটা ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড এই চারটা উপাদানে যদি আমরা ব্যবহার করি, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাবজর্পশন কস্টিং। আর কত নাম্বার? আমি এখনো নাম্বার বলি নাই, আমি শুধু প্রারম্ভিক শুরু করতেছি, সেখানে স্যার ধারণাটা দিতেছি। স্যার এখনো কোনো অঙ্ক শুরু করি নাই, তা আমার কথা শোনো, আমি ধারণাটা স্যার মনে করাচ্ছি, তারপরে আমি অঙ্ক শুরু করব। তোমরা এই অধ্যায়টা বের করো, চ্যাপ্টার 3 ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, প্রত্যক্ষ পদ্ধতি ও গ্রাসন পদ্ধতি বা পরিশোষণ পদ্ধতি বের করো, চ্যাপ্টারটা বের করে রাখো। আচ্ছা, তাহলে প্রথমে যেটা বললাম যে একটা পণ্য উৎপাদন করতে চারটা উপাদান লাগে: একটার নাম ম্যাটেরিয়াল, একটার নাম লেবার, একটা ভেরিয়েবল ওভারহেড, একটা ফিক্সড ওভারহেড। পণ্য উৎপাদন ব্যয় মানে একটা পণ্য প্রতি একক প্রতি উৎপাদন ব্যয় বের করার জন্য যদি আমরা এই চারটা উপাদান ব্যবহার করি, তাহলে সেই পদ্ধতির নাম হলো অ্যাবজর্পশন কস্টিং, অর্থাৎ সামগ্রিক হিসাব ব্যবস্থা, অর্থাৎ ফুল কস্টিং। আর যদি ম্যাটেরিয়াল, লেবার আর ভেরিয়েবল ওভারহেড এই তিনটা উপাদান রাখি, অর্থাৎ চতুর্থ উপাদানটাকে যদি আমরা না রাখি, অর্থাৎ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, সেটাকে যদি আমরা উৎপাদন ব্যয়ে অন্তর্ভুক্ত না করি, সেক্ষেত্রে আমরা বুঝবো যে সেটাকে আমরা ডিরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং নামে হিসাবভুক্ত মানে বলবো, ভেরিয়েবল কস্টিং বা ফিক্সড ডিরেক্ট কস্টিং। এখন এই চারটা উপাদানের হিসাবটা আমাদের মনে রাখতে হবে। তোমরা ছকটা বারবার একটু দেখো, তাহলে ইনশাল্লাহ আমরা অঙ্ক পারবো। দেখেন, এখন আমরা শুরু করি। প্রথমে যে অঙ্কটা সেটা হলো আমাদের প্রথম 1 নম্বর অঙ্ক। দেখেন বিএনসি লেখা আছে, তার মধ্যে 1 নম্বর রূপা কোম্পানি। পেজ নাম্বার আমার এখানে নাই, আপনাদের ওইখান থেকে দাগায় রাখবেন, প্রতিদিন পৃষ্ঠা ভাঁজ করে রাখবেন। 31 পৃষ্ঠা, 31 পৃষ্ঠা, পেজ নাম্বার দিয়ে রাখবেন 31 পৃষ্ঠা এবং ভাঁজ করে রাখবেন, দেখবেন কোথায় আমরা অঙ্ক করি। যে প্রথম অঙ্কটা থেকে শুরু করলাম, দেখেন রূপা কোম্পানি ম্যানুফ্যাকচার এন্ড সেল সিঙ্গেল প্রোডাক্ট। রূপা কোম্পানি পণ্য উৎপাদন করে, একক একটা পণ্য উৎপাদন করে বিক্রি করে। দ্য ফলোইং কস্ট ওয়ার ইনকার্ড ডিউরিং দ্য কোম্পানি ফার্স্ট ইয়ার অফ দ্য অপারেশন। প্রথম বছরে এই কোম্পানির যত ব্যয় আছে সেগুলো দেয়া আছে। তার মধ্যে বলছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, প্রত্যেক ইউনিটের ভেরিয়েবল কস্ট কিভাবে আছে: ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড, এবার ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অর্থাৎ এই কোম্পানির পরিবর্তনশীল সকল ব্যয় দেওয়া আছে। তারপরে দেখেন ফিক্সড কস্ট পার ইয়ার, প্রত্যেক বছরে ফিক্সড কস্ট গুলা বলছে, সেটা কেমনে সেটা বলা হয়েছে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলছে 3 লাখ টাকা, আর ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বলছিল 1,80,000 টাকা। এরপরে বলছে ডিউরিং দ্য ইয়ার, চলতি বছরে দ্য কোম্পানি প্রডিউসড, কোম্পানি উৎপাদন করছে 25,000 ইউনিট, অর্থাৎ এই কোম্পানিটা 25,000 পণ্য উৎপাদন করছে, অ্যান্ড সোল্ড 20,000 ইউনিট, এবং বিক্রি করে দিছে 20,000 ইউনিট। দ্য সেলিং প্রাইস অফ দ্য কোম্পানি
পার ইউনিট প্রোডাক্ট ইজ টাকা, 50 টাকা পার ইউনিট। প্রত্যেক ইউনিটের সেলিং প্রাইস 50 টাকা করে। প্রত্যেক ইউনিটের সেলিং প্রাইস কয় টাকা করে? 50 টাকা করে। এই হলো আমাদের হিসাব দেওয়া আছে। এখন এই হিসাবের উপরে ভিত্তি করে আমাদের 3টা রিকোয়ারমেন্ট বলছে। প্রথম রিকোয়ারমেন্ট বলছে কম্পিউট দা ইউনিট প্রোডাক্ট কস্ট, মানে একটা পণ্যের উৎপাদন ব্যয় বের করতে বলছে। কোনো মেথড উল্লেখ করে নাই, ভেরিয়েবল না অ্যাবজর্পশন। তাহলে আমরা ধরে নিব উভয় মেথড। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে ফর দা ইয়ার, এই বছরের। তাহলে ভেরিয়েবল এবং অ্যাবজর্পশন উভয়ের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। 3 নম্বর বলছে ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুত পণ্যের মূল্য বের করতে বলছে। তাহলে একটা একটা করে রিকোয়ারমেন্ট করব। তাহলে মনে রাখো 4টা উপাদান মানে হলো অ্যাবজর্পশন, 3টা উপাদান মানে হলো ভেরিয়েবল। এতটুকু মনে রাখলেই চলবে, বাকিটা আমি ইনশাল্লাহ তোমাদের শিখাইতে স্যার পারবো। আরেকবার বলবেন স্যার, একটা উপাদান ভেরিয়েবল। 4টা উপাদান হলো অ্যাবজর্পশন, আচ্ছা আর 3টা উপাদান হলো ভেরিয়েবল। 3টা উপাদান হলো ভেরিয়েবল। আচ্ছা, স্যার, আপনি কি একটু অসুস্থ স্যার? আপনার কণ্ঠটা অন্যরকম লাগতেছে। না অসুস্থ না, আমি অলমোস্ট এই এই নিয়ে তোমাদের নিয়ে এই 5ম ব্যাচ পড়াইতেছি অনলাইনে। আজকে অনলাইনের চাপটা একটু বেশি, শনি সম্ভব। আমি 6টায় শুরু করছি, এই 6টা থেকে এই পর্যন্ত টানা পড়াচ্ছি, তোমাদেরটা পড়াইয়া ঘুমাই যাবো। আচ্ছা, তাহলে রিকোয়ারমেন্ট 1 করব। আমাদের প্রথম অঙ্ক এনসিএ 1। 1 নাম্বার বলা হয়েছে, এখন জয়েন করবে কে এশা জানি? এশা আমি ঢুকলাম আগের থেকে ঢুকছে। আচ্ছা, আমি অ্যাপ্রুভ দিয়ে দিছি। আচ্ছা যাই হোক, এখন দেখেন এই প্রথমটা করবে। আমাদের বলছে ইউনিট প্রোডাক্ট কস্ট, কম্পিউট দা ইউনিট প্রোডাক্ট কস্ট। এটাকে আমরা বলি কস্ট পার ইউনিট, সিওএসটি, কস্ট পার ইউনিট। অথবা লিখতে পারেন প্রোডাকশন কস্ট পার ইউনিট, যাই লেখেন, PRODUCTION, প্রোডাকশন কস্ট পার ইউনিট। কোনো মেথড কিন্তু এই অঙ্কে উল্লেখ করে নাই, তাই আমরা প্রথম অঙ্ক থেকে আপনাদেরকে 2টা মেথড শিখাবো। 2টা মেথডই শিখাবো। এলিমেন্টস অফ কস্ট মানে ব্যয়ের উপাদান। এরপরে হলো এসি মেথড, ডিসি মেথড। সংক্ষেপে লিখে দিই, এসি মেথড। আর একটা হলো ডিসি মেথড। ডিসির অপর নাম হলো ভিসি মেথড। মনে রাখেন ডিসির আরেকটা নাম হলো ভিসি মেথড। এটা মনে রাখেন, একটা হলো এসি মেথড, একটা হলো ডিসি মেথড। এসি হলো অ্যাবজর্পশন কস্টিং, ছোট হবে, বেশি বড় হবে না, ছোট হবে, এই যে এতটুকু হবে, এই যে এতটুকু, বেশি বড় হবে না। আচ্ছা, এতটুকু হইল। চলেন আমরা সামনের দিকে এবার আগাই। প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়াল। স্যার, একটু এটা লেখা নিন। হ্যাঁ লেখেন। স্যার আসসালামু আলাইকুম। এলিমেন্ট স্যার ডিটেলস লিখলে হয় না? হ্যাঁ ডিটেলস লিখলেও হয়, কোনো সমস্যা নেই। স্যার, এটা কি এখন শুরু করছেন? জি এই মাত্র শুরু করলাম। স্যার, বারবার ভিডিও চলে যেতেছে। আপনার এখানে পিন করে দেন, তাহলে আর যাবে না। আপনার মোবাইলের ওখানে পিন করে দেন, না হলে যে কথা বলবে তার ভিডিও আপনার সামনে চলে আসবে। স্যার, পিন যদি কেমনে করবো দেখুন? হাই হাই, সাদা স্ক্রিনটারে চেপা ধরেন, দেখেন পিন লেখা আছে, ওটার ভিতরে ক্লিক করে দেন। স্যার ডাবল টাচ করলেই হবে? ডাবল টাচ করলেই হবে, রাইট। অনেকের মোবাইলে ডাবল টাচ করলেই হবে। ওভারহেড কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট।
এটা অফ লাগবে না, কস্ট পার ইউনিট ডিরেক্ট, কস্ট পার ইউনিট। আচ্ছা তাহলে আমরা খেয়াল করেন, আমি এই প্রথম অঙ্কটা থেকে আমি আপনাদের দুইটা রিকোয়ারমেন্ট করাবো, তারপরে অন্য অঙ্ক চলে যাব, কারণ প্রথম অঙ্ক দুইটা রিকোয়ারমেন্ট করলে এনাফ। যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি করাবো। দেখেন, প্রথম রিকোয়ারমেন্ট আমি শিখাচ্ছি একটা পণ্যের উৎপাদন ভাই। আজকে আমরা শিখবো যে একটা পণ্য উৎপাদন করতে যা যা লাগে তাকে আমরা কি কিভাবে বিভক্ত করে লিপিবদ্ধ করতে পারি। কস্ট পার ইউনিট বা প্রোডাকশন কস্ট পার ইউনিট, এই প্রোডাকশন কস্ট পার ইউনিট যেটাই বলুক না কেন, প্রশ্ন যদি বের করতে বলে, কোনো মেথড উল্লেখ করে নাই, তাই আমি আপনাদেরকে দুইটা মেথড শিখাচ্ছি। একটা হলো এসি মেথড, একটা হলো ডিসি মেথড বা ভিসি মেথড, ভেরিয়েবল কস্টিং মেথড। এসি হলো অ্যাবজর্পশন কস্টিং, ডিসি হলো ডিরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং, যেটা দিয়েই আমরা করি, কোনো সমস্যা নাই। এখন এইখানের লেনদেনগুলো আমি মানে স্যার লিপিবদ্ধ এই করব। একটা ছকই দুইটা নিয়ম শিখাইতেছেন? হ্যাঁ, আমি দুইটা নিয়ম শিখাচ্ছি এই অঙ্কটায়, একটা ছকেই দুইটা নিয়ম শিখাচ্ছি। বুঝতে পারছি তো? স্যার জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করেন, প্রথমে আমি লিখছি ডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপরে লিখছি ডিরেক্ট লেবার কস্ট, তারপরে লিখছি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, পরে লিখছি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এখন আপনার প্রশ্ন দেখা বলেন, ডিরেক্ট ম্যাটেরিয়াল কয় টাকা? কয় টাকা? ডিরেক্ট ম্যাটেরিয়াল 6 টাকা। তাহলে প্রথম ঘরে লিখবেন, শুধু সেকেন্ড ঘরে লিখবেন না। ডিরেক্ট ম্যাটেরিয়াল 6 টাকা। আচ্ছা লিখেন, ডিরেক্ট ম্যাটেরিয়াল 6 টাকা, দুইও ঘরে লিখেন 6 টাকা, একসাথেই বুঝাই ফেলি। আচ্ছা, তারপরে দেওয়া আছে হলো ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার কয় টাকা দেওয়া আছে? 9 টাকা। 9 টাকা। তাহলে উভয় মেথডে লেখেন 9 টাকা। উভয় মেথডে ডিরেক্ট ম্যাটেরিয়াল লেবার লিখবো 9 টাকা। এরপরে লেখছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। মনে রাখবেন, ম্যানুফ্যাকচারিং আর ফ্যাক্টরি প্রোডাকশন ওয়ার্ক, এই চারটা কথা এক কথা। আমি গতকালকে লিখাইছিলাম আপনাদের যে, অবশ্যই আপনারা লিখছিলেন ফ্যাক্টরির বিপরীত নাম আরো তিনটা, হয় ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং অথবা ওয়ার্ক অথবা প্রোডাকশন। আশা করি আপনাদের এটা মনে আছে, লিখে রাখছিলেন না নোট? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখানে লেখা আছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আমি ফ্যাক্টরি লিখছি, সমস্যা নাই। কয় টাকা আছে বলেন তো? স্যার 3 টাকা। 3 টাকা। 3 টাকা। তাহলে উভয় পাশে লেখেন 3 টাকা, উভয় পাশে লিখবো 3 টাকা। আচ্ছা, তারপরে যান আপনারা ফিক্স, এরপরে লেখা আছে দেখেন ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। খেয়াল করেন, আমি এখানে কি সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ লিখছি? না লিখি স্যার। নাই, আমি লিখছি টোটাল এই চারটা। এই চারটার দিকে যাব, দেখেন ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড লেখা আছে 3 লাখ টাকা। কয় লাখ টাকা লেখা আছে? 3 লাখ 3 লাখ টাকা। টাকা। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা আছে হলো 3 লাখ, আমি এখানে একটু ছোট করে লিখলাম ওভারহেড। এখন 3 লাখ টাকা। আপনারা আমাকে বলেন, এই অঙ্কের নিচের প্যারায় লেখা আছে পণ্য উৎপাদন করছে কয়টা, প্রোডাকশন করছে কয়টা? 25,000। 25,000। তাহলে এই 3 লাখ টাকা দিয়ে 25,000 পণ্য বানাইছে, তাহলে একটা পণ্যে কত? এই 3 লাখ রে 25,000 দিয়ে ভাগ করেন। 3 লক্ষ টাকাকে 25,000 দিয়ে ভাগ করেন, দেখেন স্যার কত 12 আসে। টাকা। 12 টাকা। এই 12 টাকা প্রথমটায় লিখবেন আর দ্বিতীয়টায় হাইফেন দিবেন, লিখবেন না। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এইটা পরিবর্তন। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড প্রশ্নে দেওয়া আছে 3 লাখ টাকা, আর প্রশ্নে বলে দিছে ডিউরিং দ্য ইয়ার, চলতি বছরে দা কোম্পানি প্রডিউস, কোম্পানি উৎপাদন করছে 25,000 ইউনিট। 25,000 পণ্য বানাইছে, তাহলে 25,000 পণ্যের জন্য লাগছে 3 লাখ টাকা। তাই 3 লাখ টাকাকে 25,000 দিয়ে ভাগ করছি, একটা পণ্যে ব্যয় হয়েছে 12 টাকা। আর এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই যে এই ভদ্রলোক যেটাকে আমি আটকায় ফেললাম, সে শুধুমাত্র অ্যাবজর্পশনে বসবে, ভেরিয়েবলে কখনো বসবে না। আমি আপনাদেরকে শিখাই, আমি ওইগুলা লিখে নাই, কিন্তু আমি ওটা পরে বলতেছি, ওটার সম্পর্কে আমি পরে আলোচনা করবো, ওটা জিজ্ঞেস করেন না। আমি বলছি ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আমি এই চারটা উপাদান নিয়ে আলোচনা করতেছি, ওইটা আমি বলি নাই। তো ওইটা নিয়ে মাথার ভিতরে নিয়েন না, যতটুকু বলি ঠিক ততটুকু দেখেন। আমি আবার একটু বলি, একটা পণ্য উৎপাদন করতে চারটা উপাদান লাগে, তার মধ্যে 1 নাম্বার হলো এইটা, এই ভদ্রলোক ভেরিয়েবল ডিরেক্ট ম্যাটেরিয়াল। 2 নাম্বার উপাদান লাগে, আমি নর্মালি বলি, আপনি বাসায় রান্না করবেন, যা রান্না করেন, মনে করেন একটা কেক বানাইবেন, তাহলে আপনার লাগবে হলো কাঁচামাল, কাঁচামাল মানে ময়দা লাগবে। 2 নাম্বার লাগবে লেবার, যেহেতু আপনি বানাবেন, আপনার মজুরি, তাহলে এই আপনার মজুরি লাগবে বানাইতে। 3 নাম্বার লাগবে ফ্যাক্টরি ওভারহেড, ব্লেন্ডার খরচ, ফ্যাক্টরি ওভারহেড অর্থাৎ গ্যাস বিল, কারেন্ট বিল, এগুলা লাগবে, এইগুলা বিদ্যুৎ বিল, এগুলা লাগবে। ওভেন চালাইতে কারেন্ট বিল লাগবে, এটা এটা হলো ফ্যাক্টরি ওভারহেড। পানি লাগবে, চিনি লাগবে, এগুলো লাগবে। তারপরে কি
ফিক্সড ওভারহেড লাগবে, এটা হলো কারখানার ভাড়া। কারখানার ভাড়া বলতে মনে করেন পাকের ঘরের ভাড়া, পাকের ঘরেরও তো একটা ভাড়া আছে, ওই পাকের ঘরের ভাড়া। একটা ওভেন লাগবে, ওভেনের যে কিনছিলেন তার যে দামটা, এইটা লাগবে। এই চারটা উপাদান, কাঁচামাল অর্থাৎ কাঁচামাল, শ্রম ব্যয়, এবার গ্যাস পানি বিদ্যুৎ ব্যয়, আর হলো কারখানার বেতন, কারখানার ম্যানেজারের বেতন, কারখানার শ্রমিকের বেতন, কারখানার ট্যাক্স, কারখানার ভাড়া, এই জাতীয় ব্যয়গুলো লাগবে। এই চারটা উপাদান মিলে যদি পণ্যটা উৎপাদন করি তাহলে এটাকে বলবো অ্যাবজর্পশন কস্টিং। আর যদি আমরা এই চারটার মধ্যে এই ভদ্রলোক, এই যে নিচে যে ভদ্রলোক আছে, সেটাকে যদি আমি বাদ দিয়ে দেই, সেটা এইখানে বসবে না, এটা হলো ডিসি মেথড হয়ে যাবে। তখন আমি কারখানাকে হিসাবভুক্ত করব না। এই হলো ডিসি মেথড। তাহলে এসি ডিসির পার্থক্য বুঝছেন? ম্যাটেরিয়াল উভয় পাশে বসে, ও লেবার উভয় পাশে বসে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড উভয় পাশে বসে, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধু এসি মেথডে বসে, ডিসি মেথডে বসে না। বুঝছেন না বুঝি নাই? জি স্যার, বুঝতে বুঝছি পারছি। স্যার। আচ্ছা, এখন আপনারা এই এতটুকু যোগ করেন, এতটুকু যোগ স্যার করেন। প্রথমটা 30 টাকা, তারপরটা 18। প্রথমটা 30 টাকা, পরেরটা হলো 18 টাকা। প্রথমটা 30 টাকা, পরেরটা হলো 18 টাকা। এই হলো আমাদের এগুলো দেওয়া আছে, 30 টাকা 18 টাকা। এখন এই আমাদের রিকোয়ারমেন্ট 1 শেষ। এখন আমি যেটা জিজ্ঞেস করছিলেন যে ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বসলো না কেন, আবার ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বসলো না কেন? পণ্য উৎপাদন করতে বিজ্ঞাপন দিতে লাগে, বলেন তো? আপনার বাসায় আপনি একটা কেক বানাবেন, আশেপাশের মানুষকে ডাইকা বলবেন যে আমি কেক বানাইছি, আপনারা কিনতে আহেন? কখনো বলবেন না। বিজ্ঞাপন লাগে, বিজ্ঞাপন খরচ, সেলিং এক্সপেন্স, বিক্রয় খরচ লাগে যখন পণ্যটা বাজারে বিক্রি করতে যাব, উৎপাদন করতে লাগে না। আমরা লাক্স সাবান সবাই বাজারে বিক্রি করি, আমরা ব্যবহার করি বাসায়, ম্যাক্সিমামের বাসায় তো ব্যবহার করি। তাহলে এই যে লাক্স সাবান উৎপাদন যে কারখানা করে, আপনি জানেন লাক্সের কারখানা কোথায়? ম্যাক্সিমাম মানুষই আমরা জানি না যে লাক্সের কারখানা কোথায় আছে বাংলাদেশে। তাই উৎপাদন যে করে, যেখানে উৎপাদন করে সেটা আপনাকে জিজ্ঞেস করে না, শুধু আপনাকে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেয়। তা টেলিভিশন থেকে শুরু করে যেখানে বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন, তার মানে বিক্রয় খরচ লাগে, পণ্য বিজ্ঞাপন উৎপাদন করতে লাগে না। বিজ্ঞাপন লাগে হলো পণ্য বিক্রি করতে, আর পণ্য বিক্রি করতে বিজ্ঞাপন লাগবে, আর উৎপাদন করতে বিজ্ঞাপন খরচ লাগবে না। তাই ভেরিয়েবল সেলিং এক্সপেন্স বলেন আর ফিক্সড সেলিং এক্সপেন্স বলেন, এই প্রশাসনিক খরচ বলেন, এগুলো পণ্য উৎপাদনে লাগবে না। তাই আমরা শিখলাম পণ্য উৎপাদনে চারটা উপাদান লাগে: ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড। এই চারটা লাগে। যেমন আপনারা যদি একদম নর্মালি একটা নুডলস বানান, তাহলে নুডলস এর প্যাকেটটা কিনে আনতে হইব, এটা হলো কাঁচামাল। আপনি যে নিজে বানাইবেন, আপনার বেতন, আপনার মজুরিটা হলো লেবার। আপনি যে গ্যাসটা ব্যবহার করবেন, এটা হলো ভেরিয়েবল ওভারহেড। আর আপনি যে পাকের ঘর বা নির্দিষ্ট স্থানে ব্যবহার করবেন পাত্রে, সেটা হলো ফিক্সড ওভারহেড। এই চারটা উপাদান মিল্লা গোটা যখন দিবেন হয়ে যাবে নুডলস। এটা আমাদের হয়ে গেছে। আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টে যাব, 2 নাম্বার রিকোয়ারমেন্টে যাব না। 2 নম্বরটা কি আসবে না স্যার? 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা অন্য অঙ্ক থেকে শিখবো, অন্য অঙ্ক থেকে শিখবো, আসবো তো। এখন আমরা রিকোয়ারমেন্ট 3-এ যাব। আমার যতটুকু করানো দরকার ঠিক ততটুকু করাবো, বুঝছো? বাড়তি যে অংশটা লাগবে না অংশটা করাবো না, অন্য অঙ্ক থেকে এই অংশটা করাবো। 2 নাম্বার রিকোয়ারমেন্টই তো পরীক্ষায় আসবে, তবে এই অঙ্ক দিয়ে আসবে না, তাই এই অঙ্কটা আমি করাতে চাচ্ছি না, অন্যটা দিয়ে করাইতে চাইতেছি। আচ্ছা চলেন, 3 নাম্বার বলছে ভ্যালু অফ ইন্ডিং ইনভেন্টরি। তাহলে আমরা লিখবো উইনো, ভ্যালু অফ ইন্ডিং, ভ্যালু অফ ইন্ডিং ইনভেন্টরি সমান, এটার জন্য সূত্র লিখবেন প্রোডাকশন মাইনাস সেলস, ব্র্যাকেটে আটকায়, ইনটু কস্ট পার ইউনিট। এখন মেথড হলো দুইটা, প্রথমটা হলো অ্যাবজর্পশন কস্টিং। আমাকে বলেন যে এই কারখানায় পণ্য উৎপাদন করছে কয় হাজার, 25,000। সেল করছে কয় হাজার? 30,000। 1 নাম্বার রিকোয়ারমেন্টে কত বের হয়েছিল জানি পার ইউনিটের ব্যয় এসি 12 মেথডে? টাকা। 18। 30 টাকা বের হয়েছিল, 30 টাকা।
আবার ভেরিয়েবল কস্টিং, ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে 25,000 এত হাজার ইন্টু 18 গুণ করেন, অ্যান্সার শেষ। এতটুকু গুণ করে আমি করতেছি, আপনারা উঠান। 5,000, 5,000 ইন্টু 30, 3 5 15, এটা হলো 1,50,000 টাকা। আর 1,50,000 কেমনে হয় স্যার? এটা বিয়োগ করলে 5,000 হয়, বুঝছেন? ও 1,50,000 বুঝছি স্যার। 5,000 রে 30 দ্বারা গুণ করলে 1,50,000, আর এটা বিয়োগ করলে 5,000, 5,000 রে 90,000 স্যার। 18 দ্বারা গুণ করবেন, তাহলে 90,000। 90,000 রিকোয়ারমেন্ট 3 এর অ্যান্সার শেষ। রিকোয়ারমেন্ট 3 এতটুকু উঠান। এইটুকু আমি উঠানো শেষ হইলে আমি একটু বুঝাইতেছি, দেখেন। আমাদের বলছে স্যার সমাপন, জি বলো বলো। স্যার যদি হচ্ছে কোশ্চেনে মেথড মেনশন না থাকে তাহলে আমাদের দুইটাই করতে হবে। দুইটাই করতে হবে, রাইট। মেথড মেনশন না থাকলে দুইটাই করতে হবে, বুঝছি তো? জি স্যার। আচ্ছা, পিন এখন করার পরে তো বারবার এরকম হইতেছে স্যার। পিন করলে তো এরকম হবে না। পিন করলে হবে কেন? আমরা কথা বললে আপনারা ওইখানে যাবে যদি পিন না করেন। আর যেমন আমি পিন করি নাই, আমি পিন করছি, তো একটা উইন্ডোতে পিন করছি, আমারটা স্টিল রয়েছে, আর একটা পিন করি নাই, তো তুমি কে কথা বলতেছো আমার এখানে সাথে সাথে ওই নামটা ওঠে, তা আমি বুঝতে পারি যে তুমি প্রশ্ন করতেছো। আচ্ছা, এইটুকু বুঝছি আশা করি। দেখো, ভ্যালু অফ ইন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুত পণ্য, আমাদের উৎপাদন থেকে সেল বাদ দিলে সমাপনী মজুত পণ্য পাওয়া যায়। আমরা উৎপাদন করছি 25,000 আর বিক্রি করে দিছি 5,000, রয়ে গেছে কত? না, বিক্রি করছি 20,000, রয়ে গেছে 5,000। এখন একটা পণ্যের ব্যয় দিয়ে গুণ করলে মজুত পণ্যের মূল্য বের হবে। তাহলে অ্যাবজর্পশন কস্টিং একবার বের করব, ভেরিয়েবল কস্টিং একবার বের করব। উৎপাদন সেম, সেল সেম, শুধু রেট গুলো আলাদা, গুণ করছি, অ্যান্সার আয়া পড়ছে। 2 নাম্বার অঙ্কটা স্টার দিয়ে রাখেন, 2 নাম্বার অঙ্কটা পরীক্ষায় আসবে। 2, অঙ্ক নাম্বার 2, 2 নাম্বার অঙ্ক বাসার কাজ। আমি 2 নাম্বার অঙ্কটা পরে একবার বুঝাই দিতেছি, দেখেন। স্টার কোম্পানি প্রডিউসেস সিঙ্গেল প্রোডাক্ট এট দ্য ফলোইং স্ট্রাকচার। বলছে নাম্বার অফ ইউনিট প্রডিউস ইচ ইয়ার, প্রত্যেক বছরে পণ্য বানাইছে, প্রত্যেক বছরে পণ্য বানাইছে হলো 6,000। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ডিরেক্ট ম্যাটেরিয়াল 2 টাকা, ডিরেক্ট লেবার 4 টাকা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1 টাকা, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এর পরিমাণ 3 টাকা, ফিক্সড কস্ট পার ইয়ার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 30 টাকা, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 10 টাকা। রিকোয়ারমেন্ট একে কি বলছে দেখেন, কম্পিউট দা ইউনিট কস্ট, ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ডিরেক্ট কস্টিং, এখানে উল্লেখ করে দিছে। 2 নাম্বার বলছে কম্পিউট দা ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, ব্র্যাকেটে যে লেখা আছে ওটা অ্যান্সার লেখা আছে, বুঝছেন? ব্র্যাকেটে যেটা লেখা আছে, এই চ্যাপ্টারের অঙ্কের অনেক অঙ্কের অ্যান্সার লেখা আছে ব্র্যাকেটে। আচ্ছা, প্রথম রিকোয়ারমেন্টটা করলেন না একটু আগে এইমাত্র? প্রথম জি স্যার। রিকোয়ারমেন্টে জানতো সবাই, প্রথম রিকোয়ারমেন্টের ছকটা, প্রথমটা লিখছি এসি, পরেরটা লিখছি ডিসি, তাই না? জি স্যার। এখানে দেখেন, তাহলে ওই রকম একদম সেম ওই ছকটা আঁকবেন। আইকা ডিরেক্ট ম্যাটেরিয়াল 2 টাকা আছে, টাকার হবে না? জি একদম দুইটা একই রকম আঁকবেন। রিকোয়ারমেন্ট 1 2 একবারে করে ফেলবেন। তাহলে এসি মেথড, ডিসি মেথড, দুইটা ছক আঁকবেন, যেটা একটু আগে যেমন রিকোয়ারমেন্ট 1 করছি। প্রথমটা ছিল এসি, পরেরটা ছিল ভিসি। তাহলে ম্যাটেরিয়াল আছে কয় টাকা, এনেও 2 টাকা, এনেও 2 টাকা লিখবেন। তারপরে আছে লেবার, লেবার কস্ট আছে কয় টাকা, 4 টাকা, এনেও 4 টাকা, এনেও 4 টাকা। এরপর হলো ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা আছে কয় টাকা, কত? 1 টাকা, এখানে 1 টাকা, এনে 1 টাকা। আর একটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটা কয় হাজার আছে বলতো? স্যার 30,000। 30,000। পণ্য বানাইছে কয় পাঁচ হাজার? 5,000 30,000। 5 টাকা। 6,000 পণ্য বানাইছে না? জি জি স্যার। স্যার, পণ্য 5 টাকা। বানাইছে 6,000, 6,000 দ্বারা গুণ করলে এটা 5, এটা কি এই ঘরে বইবো? না। না স্যার, তাহলে এটা যোগ করলে এটা 12 আর হলো 7। 12, এটা 7। এই অঙ্ক অ্যান্সার শেষ। তো করেই তো দিলেন স্যার। হ্যাঁ, Homework করে দিলাম। এটা আর হোমওয়ার্ক রইলো না, করা শেষ। এটা 4 নাম্বার অঙ্কের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা অঙ্কে যাই। এখানে দুটো বসাবো, এসি আর ডিসি। জি জি,
অঙ্ক নাম্বার 9 যান, অঙ্ক নাম্বার 9, অঙ্ক নাম্বার 9 যান, পরবর্তী পেজের অঙ্ক নাম্বার 9 যান। স্যার এই রিকোয়ারমেন্ট যদি সেপারেট থাকে আমাদেরকেও এক্সামে সেপারেট করে লিখতে হবে না? না, নাকি আলাদা এক? একসাথে দিলেও সমস্যা নেই, ওই রিকোয়ারমেন্ট 1 and 2 লেখা একবারে করে আনলে হইব, আলাদা করলেও হইব। ওকে স্যার। আচ্ছা, আমরা এখন 9 নাম্বার অঙ্কে যাব, সবাই একটু 9 নাম্বার অঙ্কে যান। স্যার গেছে। আচ্ছা, 9 বলছে পদ্মা কর্পোরেশন। কয়েকজন মনে হয় রুম জয়েন করতে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, এই চলে গেলে তো সমস্যা। আচ্ছা দেখেন 9 নাম্বার অঙ্কে কি বলছে। 9 বলছে পদ্মা কোম্পানি প্রডিউস উৎপাদন করছে 24,000 ইউনিট নরমাল ক্যাপাসিটি, অর্থাৎ এই কোম্পানির স্বাভাবিক উৎপাদন ক্ষমতা হলো 24,000 ইউনিট। আবার বলছে প্রোডাক্ট ডিউরিং দ্য ইয়ার, চলতি বছরে 20,000 ইউনিট ওয়ার সোল্ড, বিক্রি করে দিছে 22 টাকা পার ইউনিট, মানে 24,000 পণ্য বানাইয়া 20,000 পণ্য বিক্রি করে দিছে। এটা প্রশ্নে বলে দিছে কস্ট অফ দিস প্রোডাক্ট আর ওয়াজ, এই পণ্যের উৎপাদন প্রোডাকশনের জন্য যে উৎপাদন সেটা বলে দিছে কেমনে, সেটা বলছে হলো র মেটেরিয়াল বলছে 60,000 টাকা, লেবার বলছে 60,000 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে বলছে ভেরিয়েবল কস্ট 1,20,000, আর ফিক্সড কস্ট বলছে হলো 96,000। এরপরে বলছে মার্কেটিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার 70,000, মার্কেটিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 70,000, অল আর দ্য ফিক্সড এক্সপেন্স টোটাল, মানে পুরাটাই হলো ফিক্সড, কোনো ভেরিয়েবল নাই। এরপরে রিকোয়ারমেন্ট 1 এ দেখো বলছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার, তোমাদেরকে তৈরি করতে বলছে অ্যান ইনকাম স্টেটমেন্ট, ওই যে 1 নাম্বার রিকোয়ারমেন্টে যে রিকোয়ারমেন্টটা রাইখে আসছে ওই রিকোয়ারমেন্টটা, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে আন্ডার ইউজিং দ্য অ্যাবজর্পশন কস্টিং অ্যাপ্রোচ, অ্যাবজর্পশন কস্টিং মেথডের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে। ব্র্যাকেটে স্টার দিয়া যেগুলো আছে এগুলো হলো অঙ্কের অ্যান্সার, বুঝছো। এরপরে রিকোয়ারমেন্ট 2 তে বলছে অ্যান ইনকাম স্টেটমেন্ট, আবার একটা আয় বিবরণী তৈরি করো ইউজিং দা ডিরেক্ট কস্টিং অ্যাপ্রোচ, মানে হলো ভেরিয়েবল কস্টিং এ। 3 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, একটা মিলকরণ বিবরণী দেখাইতে বলছে যে আমাদের উভয় মেথড যে করলাম সেটা কি মিলছে কি মিলে নাই, মানে সঠিক ছিল কিনা এটা দেখাইতে বলছে। তাহলে আমাদের এইটা হলো মেন অঙ্ক, এখন যেটা করতেছি সেটা হলো মেন অঙ্ক। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে, আর এই অঙ্কের উপরে 3টা স্টার দিয়ে রাখো। আমি এই চ্যাপ্টারে 5টা অঙ্ক করাবো, এই 5টা থেকে একটা হুবহু কমন আসবো ডিজিট সহ, তার মধ্যে এই প্রথম অঙ্ক এটা। 9 নাম্বার। 9 নাম্বার, 9, 12, 9, 12, 9 আর হলো 10, সরি 9, 10, এই দুইটা অঙ্ক দিয়ে দিলাম। স্যার হ্যাঁ, দুইটা অঙ্ক স্টার দিবা, 9, 10। কি কোন? দুই নাম্বারটা। 2 নাম্বার পার্ট বি এর জন্য, এটা পারছি। এটা পার্ট সি। হ্যাঁ, 2 নাম্বারটা হলো পার্ট বি এর জন্য, এটা হলো পার্ট সি, এটা পার্ট সি এর জন্য, আর ওইটা হলো 2 নাম্বারটা হলো বি এর জন্য। বি এর জন্য 3টা অঙ্ক করাবো, বি এর জন্য করাবো 3টা অঙ্ক। কি সমস্যা কে জানি খালি যাইতাছে গা। ঈশা কি আসছো? আচ্ছা আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে আমরা এখন 9 নাম্বার অঙ্কটা করতেছি। 9 স্টার দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। রেকর্ড দিচ্ছেন না এটা? হ্যাঁ, রেকর্ড দিয়েছি। এটা নিয়ে দুইটা বাহ, এমন জায়গায় লিখছি দেখা যায় না। একটা নয়। 9 নাম্বার। আচ্ছা, প্রথম রিকোয়ারমেন্টটা বলছে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে অ্যাবজর্পশন কস্টিং এ। তাহলে চলো রিকোয়ারমেন্ট 1 করি। রিকোয়ারমেন্ট 1, এখানে অঙ্কের কোনো নাম আছে? পদ্মা কোম্পানি না কর্পোরেশন, আর ইনকাম স্টেটমেন্ট। স্যার 9 নাম্বার আর কত নাম্বার স্যার ইম্পর্টেন্ট স্যার? স্যার 9, বের হয়ে 10, গেছিলাম দুইটা দিছি, দুইটা নেটে দিছি, খুবই 9, 10। আর 2 নাম্বারটা না স্যার? হুম, স্যার রেকর্ডিংটা পরে পাওয়া যাবে না? হ্যাঁ আজকে এই যে সাথে সাথে দিয়ে দিব। 5টা রেকর্ডিং এ 2টা আমি অলমোস্ট প্রসেসিং এ দিয়ে দিছি, আর বাকি তোমাদেরটা করে তোমাদেরটা সাথে সাথে প্রসেস করতে 10 মিনিট লাগবে, আর আপলোড হইতে 10 মিনিট লাগবে, এই সাথে সাথে দিয়ে দিব। স্যার আমি আজকে করব না, আমি আজকে গ্রামের বাড়িতে আসছি তো স্যার, নেট হুম খুব হুম, ডিস্টার্ব করতেছে। ঠিক বেরিয়ে যাই। আছে, আসসালামু ঠিক আলাইকুম আছে, স্যার। ওয়ালাইকুম আসসালাম। ডিটেলস
টাকা টাকা এগুলো তথ্যগুলো, চলেন শুরু করি। ছকটা এঁকে ফেলেন সবাই। পদ্মা কর্পোরেশন লিখি ইনকাম দাঁড়ান। স্টেটমেন্ট বাই ইউজিং অ্যাবজর্পশন কস্টিং। এত কিছু পরীক্ষা লিখতে হইব না, আরো সহজ ভাবে লিখাবো। প্রথম অঙ্কটা তো এই জন্য লিখে এলাম। পদ্মা কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ব্র্যাকেটে এসি মেথড, আর সাল থাকলে সাল দিয়ে দিবেন। এই অঙ্কে কোনো তারিখ টারিখ নাই, তাই তারিখ টারিখ দিতাছি না। আচ্ছা, এখন কোশ্চেনটা যা যা বলছে সেটা আমি আরেকবার বলি। দেখেন কোশ্চেনটা যা যা বলছে সেটা আরেকবার আমি বলতেছি। হ্যাঁ, কোশ্চেনটায় যা যা বলা হয়েছে দেখেন। কোশ্চেনের মধ্যে প্রথমে বলছে পণ্য বানাইছে 24,000, বেচছে 20,000, বেচছে হলো 22 টাকা করে। আর এই পণ্য বানাইতে যা যা লাগছে তার একটা বিবরণী আছে। সেটা কেমনে? ম্যাটেরিয়াল 60,000, লেবার 60,000, ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,20,000, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 96,000, মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 70,000। আবার বলছে অল আর দা ফিক্সড, পুরাটাই হলো ফিক্সড। এটার উপরে ডিপেন্ড করে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, একবার অ্যাবজর্পশন কস্টিং, একবার ডিরেক্ট কস্টিং, এবং দুইটার মিলকরণ বিবর্ণিত করতে বলছে। এটার জন্যই আমি ছকটা আপনাদের লিখে দিছিলাম। আচ্ছা, প্রথমে লেখেন সেলস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলস করছে 20,000 ইউনিট, দাম হইল 22 টাকা। 20,000 22, 22 দুগুণে 44, তার মানে হলো 4,40,000। জি, এরপরে লেস কস্ট অফ গুডস সোল্ড। সেল 20,000 টাকা। 20,000 ইউনিট, 20,000 টাকা না, বইলা দিছে তো 20,000। এটা কি ফার্স্ট ম্যাথ? এর আগে আমরা দুইটা ম্যাথ দেখেছি। ও আচ্ছা। ডিরেক্ট ম্যাটেরিয়াল 60,000, ডিরেক্ট লেবার এটাও আছে 60,000। তারপর হলো ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আছে হলো 1,20,000। তারপরে হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটা আছে 96,000। এরপরে যোগ করব, এটার নাম হলো স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট, STANDARD, স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। এটার যোগফল করব, এটার নাম স্ট্যান্ডার্ড 3,36,000। ম্যানুফ্যাকচারিং, 3,36,000, 36,000। 3,36,000। এতটুকু আমরা উঠাই, 3,36,000। একটা পণ্য উৎপাদন করতে 4টা উপাদান লাগে: ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড। ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড, এই চারটাই যদি লিখি তার নামই হয়ে যায় এই যে অ্যাবজর্পশন কস্টিং। চারটার যদি চারটাই লিখি তার নামই হলো অ্যাবজর্পশন কস্টিং। এই প্রথম এই অঙ্কটা থেকে আমি বেসিক সব বুঝাই ফেলবো, তারপরে অন্য অঙ্কে কিন্তু এটার সাথে মিল পাইবা না। অন্য অঙ্ক আরো সহজ ভাবে করব। এটা আমি ডিটেলে করছি, না হলে এটাকে আরো সহজ মানে আরো আর একটু শর্টকাট করতাম। প্রথম অঙ্ক বোঝানোর জন্য আমি ডিটেলসে করছি। দেখেন আবার আমরা করতেছি এসি মেথড, অ্যাবজর্পশন কস্টিং মেথড। এটার মধ্যে প্রথমে সেল বসলো, তারপরে লেখাটা লেস কস্ট অফ গুডস সোল্ড, এটা লিখবো। এর মধ্যে এই কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে মনে রাখবা 4টা এন্ট্রি বইবো। কয়টা এন্ট্রি বসবো? 4টা 4টা। এন্ট্রি। তার মধ্যে একটা হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল, সেটা বসাইলাম। তারপরে ডিরেক্ট লেবার, সেটা বসাইলাম। এরপরে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এটা বসাইলাম। এরপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, সেটা বসাইলাম। এগুলো প্রশ্ন থেকে দেখে দেখে বসাইছি, প্রশ্নে এগুলো দেয়া আছে। আশা করি বুঝতে পারছি। এগুলা যোগ করার পরে আমাদের হয়েছে 3,00,000 কত হাজার? 36,000 টাকা। 36,000। এটার নাম স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা প্রোডাকশন কস্ট, যাই লেখেন। এখন অঙ্কে দেখেন তো, এই অঙ্কে পণ্য বানাইছিলাম কয় হাজার বলেন তো? এই অঙ্কে পণ্য বানাইছিলাম 24,000। কয় হাজার বানাইছিলাম?
24,000 24,000 24,000 আর আমরা বেচা দিছি কয় হাজার? 20,000 20,000 তাহলে আমার পণ্য থাকে কয় হাজার? 4,000 4,000 মনে রাখবেন বেচার পরে যদি যে পণ্য থাকে সেটাকে বলা হয় সমাপনী মজুত পণ্য। কি পণ্য বলে? সমাপনী মজুত পণ্য। আচ্ছা, আরেকটা বিষয়, হ্যাঁ সমাপনী মানে ইন্ডিং ইনভেন্টরি। আরেকটা বিষয় মনে রাখেন, ইনভেন্টরি তো দুই রকম, একটা হলো প্রারম্ভিক, একটা সমাপনী, অর্থাৎ একটা বিগিনিং, একটা হলো ইন্ডিং। এখন বিগিনিং বুঝবো কিভাবে? মনে রাখবেন বিগিনিং প্রশ্নে দেয়া থাকতে হবে, মনে থাকবে তো? বিগিনিং জি স্যার। প্রশ্নে উল্লেখ করে দিবে যে এইটা বিগিনিং, কেমনে বলে দিব, জানুয়ারির 1 তারিখে বিগিনিং ইনভেন্টরি 1000 ইউনিট, আর বলে দিব বছরের শুরুতে বিগিনিং ইনভেন্টরি 1000 ইউনিট বলে দিবে। যদি উল্লেখ করা না থাকে তাহলে বিগিনিং নাই, তবে ইন্ডিং Zero। অঙ্কে থাকতেই হবে, রাইট? ইন্ডিং থাকতে হবে। তাহলে এই অঙ্কে ইন্ডিং হলো কয় হাজার? 4,000 স্যার। 4000। তাহলে লেখেন লেস, LESS, লেস ইন্ডিং ইনভেন্টরি, INDING, ইন্ডিং ইনভেন্টরি, লেস ইন্ডিং ইনভেন্টরি। এখন ইন্ডিং ইনভেন্টরি ক্যালকুলেশনটা কেমনে করে একটু খেয়াল করেন। দেখেন আমাদের খরচ হয়েছে 3,36,000, কয় হাজার হয়েছে? 3,36,000 টাকা। এখন আমি পণ্য বানাইছিলাম কয় হাজার? 24,000। স্যার আরেকটা জিরো হবে স্যার। হ্যাঁ, 3,36,000, 24,000 পণ্য বানাইছিলাম। দেখেন এই 24,000 পণ্য বানাইতে 3,36,000 টাকা ব্যয় হয়েছে। 3,36,000-কে 24,000 দ্বারা ভাগ করলে একটা পণ্যের হিসাব পাওয়া যায়। আর আমাদের ইন্ডিং কয় হাজার আছে? 4,000 4,000। তাহলে 3,36,000-কে 24,000 দ্বারা ভাগ করে 4,000 দ্বারা গুণ করবেন, তাহলে ইন্ডিং ইনভেন্টরি বের হয়ে যাবে। আশা করি 56 আশা করি আবার একটু বুঝেন। 4,000 কোথেকে? 4,000। এই যে বললাম যে আমি পণ্য বানাইছিলাম কয় হাজার, অঙ্কে বলছে পণ্য বানাইছিলাম 24,000 আর পণ্য 24,000। বিক্রি করছি 20,000, তাহলে আমার কাছে রয়ে গেছে কয় হাজার? 4,000। 4,000। 56,000 টাকা। 56,000, হ্যাঁ, রয়ে গেছে 4,000। তাহলে এটাই হলো সমাপনী মজুত পণ্য। মনে রাখবেন বিক্রয়ের পরে যা থাকে তার নাম কি পণ্য? সমাপনী মজুত পণ্য। তাহলে স্যার, আমার পণ্য বানাইতে ব্যয় হয়েছে 3,36,000, কয়টা পণ্য? 24,000। তাই 3,36,000-কে 24,000 দিয়ে ভাগ করছি। আমার কাছে আছে কয়টা পণ্য? 6,000। তাই 6,000, 4,000, এই 4,000 দ্বারা গুণ করি 56,000 হয়েছে। বুঝতে পারছি না বুঝি নাই? বুঝতে পারছি স্যার। কারো কোশ্চেন আছে? ইউনিট যে দুইটা, এটা ছোটটা নিবো এরকম কিছু? 24,000 আর 20,000 আছে। অঙ্কে বলে দিছে তো, বানাইছে 24,000, সেল করছে 20,000। প্রথম লাইনটা খেয়াল করো না। পদ্মা কর্পোরেশন প্রডিউস 24,000 ইউনিট নর্মাল ক্যাপাসিটি, তার উৎপাদন করছে 24,000 ইউনিট ডিউরিং দ্য ইয়ার, চলতি বছরে, এন্ড 20,000 ইউনিট ওয়ার সোল্ড, বিক্রি করে দিছে 20,000। বুঝছো? আচ্ছা, এটাতে এটা বিয়োগ করো, কত হয় কও? 3,36,000 স্যার, থেকে 56,000 বিয়োগ করো। 2,80,000। 2,80,000 এই পরের ঘরে নিয়ে যাও, 2,80,000। এই 2,80,000 উপরেতে বিয়োগ করে দাও। 4,40,000 মাইনাস 2,80,000, জি বিয়োগ করে দাও, তাহলে থাকে 1,60,000। এটার নাম হলো গ্রস প্রফিট। এটার নাম হলো গ্রস প্রফিট, 1,60,000 হয়েছে গ্রস প্রফিট। করে দেবো। না শেষ হবে না, শেষ হয় নাই। গ্রস প্রফিট এই পাশে লিখবো আবার, মানে নিচে লিখবা তোমরা। 4,40,000 তো কতটুকু হয়ে গেছে তো স্যার? 4,40,000 থেকে বিয়োগ করছি। জি জি বিয়োগ করছি। উপরে 4,40,000 আছে, এখানে 2,80,000 আছে, বিয়োগ করলে রয়েছে 1,60,000। এটার নাম হলো গ্রস প্রফিট। এই ছকের নিচেই লিখবো, কিন্তু আমার কাছে জায়গা নেই দেখে আমি সাইডে গেছি। বুঝতে পারছেন? জি স্যার। এটার নাম আচ্ছা, গ্রস প্রফিট। স্যার 2,80,000 কিভাবে হয় স্যার? কোনটা 2,80,000? এই যে 4,40,000। 3,56,000 থেকে 3,56,000 থেকে 36,000 এটা বিয়োগ, স্যার 36 3,36,000 থেকে এই 56,000। 56,000 টাকা বিয়োগ করেন, এই যে এইটা বিয়োগ। বুঝতে পারছি? 2,80,000 জি স্যার। আচ্ছা, এরপরে লেখেন লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স এটা শিরোনাম।
অপারেটিং এক্সপেন্স, লেস অপারেটিং এক্সপেন্স দেখছি। এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমাদের খরচ আছে ফিক্সড মার্কেটিং এক্সপেন্স। মার্কেটিং এক্সপেন্স এটা প্রশ্নে দেওয়া আছে কত বলেন তো? ফিক্সড মার্কেটিং এক্সপেন্স 70,000 স্যার। 70,000 নিচেই বিয়োগ লিখবো করে না? দেয়। বুঝি নাই। বলছি স্যার, ওই যে অঙ্ক করতেছিলাম ওটা নিচেই লিখবো ওই জি ঘরেই। জি, স্যার আপনি একটু সাইডে লিখেন না স্যার। হ্যাঁ আমার লেখা দেখতে পারি শেষ। দিচ্ছি স্যার। এই সাইডে আছি, আমার নেটে খুব ডিস্টার্ব দিতেছে, বারে বারে বের করে দিচ্ছি। আচ্ছা এই যে লিখছি দেখেন। 70,000 স্যার আমার এক জায়গায় একটু কনফিউশন আছে। স্যার এটা কি এই ম্যাথ লিখছেন? না ওই যদিও। লেস অপারেটিং এক্সপেন্স। যে লেস অপারেটিং এক্সপেন্স তার মানে যারা জিজ্ঞেস করতেছেন এরা, আমি যে নিয়মটা লিখছিলাম বাসায় একবার লিখতে বলছিলাম নোট করে, পার্থক্য দেখতে বলছিলাম, কেউ দেখেন নাই, এই জন্য জিজ্ঞাইতেছেন। লেস অপারেটিং এক্সপেন্স, লেস অপারেটিং এক্সপেন্স লেখা কোলন দেন, এর মধ্যে লিখবেন ফিক্সড মার্কেটিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ লেখা আছে, আমি শুধু মার্কেটিং লিখছি। এটা প্রশ্নে দেওয়া আছে 70,000। এরপরে আপনাদের কাজকে ওই যে গ্রস প্রফিট আছে 1,60,000, এটা থেকে 70,000 বিয়োগ করেন, তাহলে অ্যান্সার হইব 90,000। বুঝছেন না বোঝেন নাই? গ্রস প্রফিট 1,60,000। 1,60,000 না গ্রস প্রফিট? জি স্যার। ওইটা থেকে 70,000 বিয়োগ করেন। স্যার 80,000। মার্কেটিং ক্লোজ করে দেন। আচ্ছা, তারপর এই ছকটায় আর কোনো কোশ্চেন আছে কারো? না স্যার এইটার মতো ফিক্সড সেম আরেকটা মার্কেটিং ছক আঁকেন, এটার মতো সেম আরেকটা ছক আঁকেন। আর তানভীর তোমার কোশ্চেন জিজ্ঞেস করো। স্যার স্যার ওই যে আন্ডার অ্যাপ্লাইড এবং ওভার অ্যাপ্লাইড ফিক্স ওভারহেডটা কি কোশ্চেনে মেনশন থাকবে যদি কখনো না করতে না হয়? না না, মেনশন থাকবে না। আমি সামনে বুঝাবো এটা। এই অঙ্কটাই কেন হয় নাই এটা আমি পরে বুঝাই দিব। আমি যখন অন্য অঙ্কে বুঝাবো তখন তুমি এই উত্তর পাইয়া ফেলবা। ঠিক আছে। এখানে সবাই তো একরকম ভাবে বুঝতেছে না, বুঝছো না? তো এই জি স্যার। কারণে আমি একটা নির্দিষ্ট পন্থায় আগাইতেছি। আর যদি সবাই একতালে বুঝতো তাহলে আমি এই অঙ্কটা এখন করাইতাম না, আমি সবার আগে আরেকটু মানে কঠিন অঙ্কের দিকে দৌড়ে দিতাম। আচ্ছা এই ছকটা সবার উঠানো হয়েছে? স্যার ওই জি স্যার। যে ইনভেন্টরি স্যার এই জায়গাটা একটু বোঝা যায় না স্যার। কোনটা কোন? স্যার এই যে লেস ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি। আচ্ছা আমাকে বলেন প্রশ্ন থেকে, আপনার পণ্য উৎপাদন করছেন কয়টা? এই যে কইতারে না। 24,000। ছিল স্যার। 24,000 আরে আপনার মানে শীটের মধ্যে কি ডিস্টার্ব আছে নাকি? শীট থেকে দেখা কোন পণ্য প্রোডাকশন প্রথম লাইনে কত দেওয়া আছে এটা কোন? After GBC for 48 hours. প্রথম লাইনে দেওয়া আছে প্রোডাকশন করছেন 24,000 ইউনিট, পাইছেন? জি স্যার। আর এর নিচের লাইনটা লেখা আছে দেখেন, সোল্ড করছেন 20,000 ইউনিট। জি স্যার। আচ্ছা, প্রোডাকশন থেকে সেল বাদ দিলে পাওয়া যায় ইন্ডিং ইনভেন্টরি, ক্লিয়ার? জি স্যার। প্রোডাকশন থেকে সেল বাদ দিলে ইন্ডিং ইনভেন্টরি হয়, এতটুকু বুঝছি। এখন আমরা কি বাই করছি জানেন? লিখছি লেস ইন্ডিং ইনভেন্টরি। আপনি দেখেন আপনার ওই যে যোগফলটা হয়েছে 3,36,000 না? 3,36,000। আচ্ছা তাহলে কয়টা পণ্য বানাইছেন আমাকে বলেন, কয়টা পণ্য বানাইছেন? 24,000। তাহলে আমরা কি করব জানেন? এই 3,36,000-কে 24,000 পণ্য দিয়ে ভাগ করব, তাহলে একটা পণ্যের দাম বের হয়ে যাবে। যদি একটা পণ্যের দাম বের হয়ে যায় তাহলে আমার কাছে পণ্য আছে কয়টা? 4,000। ওই যে 24,000 ছিল, বিক্রি করছেন 20,000, রয়েছে 4,000, ওই 4,000 দ্বারা গুণ করলেই তো রেটটা চলে আসে। তো 4,000 দ্বারা গুণ করে 56,000 হয়েছে। তার মানে 24,000 পণ্য বানাইতে আমার ব্যয় হয়েছে 3,36,000। একটা পণ্য কত? তো 3,36,000 ভাগ 24,000, অ্যান্সার যা হয়েছে তাকে আমরা যে কয়টা পণ্য আমার হাতে মজুদ আছে সে কয়টা দ্বারা গুণ করছি, তাহলে 56,000 অ্যান্সার চলে আসছে। জি স্যার। আচ্ছা চলো এরপরে আমরা রিকোয়ারমেন্ট 2 এ যাব। রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2 এটা করব হলো একই নাম, পদ্মা কর্পোরেশন ইনকাম স্টেটমেন্ট। পুরোটা লিখলাম না, এটা হলো ভেরিয়েবল কস্টিং মেথড। পদ্মা কর্পোরেশন ইনকাম স্টেটমেন্ট ভেরিয়েবল কস্টিং মেথড। আচ্ছা চলেন শুরু করলাম। আমরা এই অংশটা প্রশ্ন থেকে কখনো দেখব না। প্রথম ছকটা করছি না আমরা?
জি স্যার সবাই জি স্যার। প্রথম প্রশ্ন থেকে আমি প্রথম ছকের কোশ্চেনটা সাথে রাখেন, সলিউশনটা ওইটা থেকে আমি জিজ্ঞেস করব, তাহলে আপনারা আমারে বলবেন। দেখেন প্রথমে আমরা লিখছিলাম সেলস, লিখছিলাম 20,000 ইন্টু কত, 22। 22 4 লাখ তাহলে আমরা 40 লিখবো 20,000 ইন্টু 22, তাহলে 4,40,000 লেখা হইলো। এরপরে কথাটা আমি কি লিখছি বলেন তো? তার ভেরিয়েবল Cost মাইনাস of goods ভেরিয়েবল sold, কস্ট অফ এখন আমি গুডস সোল্ড। variable কস্ট অফ গুডস সোল্ড লিখছিলাম, কিন্তু এখন ভেরিয়েবল শব্দটা ইনক্লুড করে দিব, লিখবো ভেরিয়েবল কস্ট অফ গুড গুডস সোল্ড। লেখাটার মধ্যে চেঞ্জ কোথায় আইছে বুঝছেন তো? এই ভেরিয়েবল ভেরিয়েবল লেখাটার মধ্যে চেঞ্জ আইছে। দুইটা মেথডের মধ্যে চেঞ্জটা বুঝছেন কিন্তু, আর না হলে কিন্তু এই অঙ্ক পারবেন না। দেখেন আমি আগের প্রথম মেথড দেখে দ্বিতীয় মেথড করাচ্ছি, এই প্রথম মেথড দেখে দ্বিতীয় মেথড করাইতেছি, বোঝার চেষ্টা করেন। প্রথম মেথডে যা লিখছি ওই পেজটা উল্টাইয়া উল্টাইয়া করবেন। প্রথমে সেল আছে, সেলস লিখছি, তারপরে লেখা ছিল কস্ট অফ গুডস সোল্ড, এখানে শুধু নতুন করে ইনক্লুড হয়েছে ভেরিয়েবল শব্দটা। এই মেথডে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লিখছি। এর মধ্যে প্রথমে লেখেন ডিরেক্ট ম্যাটেরিয়াল, 60,000 টাকা প্রথম গড়ে। ডিরেক্ট লেবার কস্ট, ডিরেক্ট লেবারও ছিল 60,000, এটাও লিখেন। ওইখান থেকে দেখা দেখা লিখতেছি বুঝছেন, প্রথম ছক থেকে 60,000। এবার লিখবেন ভেরিয়েবল ওভারহেড, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এটা বের করছিলাম হলো 1,20,000। দেখেন আমি দাগ দিয়ে দিছি। এখন আপনাদের এখানে 2,40,000 উপলব্ধি করতে হবে যে এখানে আমি কোনটারে বাদ দিয়ে দিছি। একটারে দেখো কান ফিক্সড ধরে বাই ওভারহেড করে স্যার। দিছি, ফিক্সড ফিক্সড ফ্যাক্টরি ওভার। ওভারহেড। হ্যাঁ সবাই এই জিনিসটা খেয়াল রাখো। দেখো যে ভেরিয়েবল কস্টিং এ আমি ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড মনে রাখবা। ডিরেক্টের আরেক নাম ভেরিয়েবল, একটু আগে বুঝাইছিলাম যে জি স্যার ডিরেক্টের আরেক নাম ভেরিয়েবল। তাহলে দেখো এখানে এই যে ভেরিয়েবল শিরোনামটা লিখছি, এই ভেরিয়েবল শিরোনামের আন্ডারে অবশ্যই সবগুলা কি বইতে হবে, ভেরিয়েবল বসতে হবে। তাহলে ডিরেক্ট মানে ভেরিয়েবল, তাহলে এটা ভেরিয়েবল ম্যাটেরিয়াল, ভেরিয়েবল লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড তিনটা। আর একটা লোক ছিল ফিক্সড, ওই লোকরে কান ধরে আনতে বাই করে দিছি। বুঝছো তো? জি স্যার আচ্ছা সবাই আশা করি বুঝছো। এখন এটা যোগ করলে আসলো 2,40,000 2,40,000, 2,40,000 হয়েছে। জি স্যার আর এটার নাম হলো ম্যানুফ্যাকচারিং কস্ট বা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, যে লেখো লেখো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। এরপরে ওইটার মতো লিখবো ইন্ডিং ইনভেন্টরি। শিউলি কি আসো নাকি এখানে? জি স্যার। আচ্ছা এই পর্যন্ত লেখছো তুমি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট? জি স্যার। আচ্ছা লেখছো তাহলে। এখন আমরা ইন্ডিং ইনভেন্টরি বাই করব। দেখো এখানে কত আছে কত, 2 লাখ কত হাজার? 40,000 আচ্ছা 2,40,000। পণ্য বানাইছো জানি কয়টা? 24,000 আর বেচার পরে আছে কয়টা? 4,000 দেখছো কেমনে ভাগ করছি? জি স্যার 2,24,000 ছিল, সেটাকে 24,000 পণ্য দিয়ে ভাগ করছি, যে রেট হয়েছে 10 টাকা তাকে এটা দ্বারা গুণ করছি, তাহলে অ্যান্সার হয়েছে 40,000। এতটুকু হইলো। তাহলে এই 2,40,000 থেকে এটা বিয়োগ করলে থাকে হলো বারবার যায় আর আসে 2 লক্ষ টাকা। 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা বিয়োগ করে দাও। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। খরচ কত হবে? হ্যাঁ টাকাটার নাম কি হবে? তার ক্রস কি 2400 কন্ট্রিবিউশন টাকা মার্জিন। লেখছেন নিচে 2,40,000 এইটা লিখছি, এইটা 2,40,000 তারপর নিচে কি নিচে কি আসবে? 24,000, 24,000 নিচে হলো 24,000, বুঝতে পারছো? জি আর সামনে গুণ হলো 4,000। 4,000 কই পাইছি বুঝছো তো? ওই যে 24,000 থেকে 20,000 পণ্য বেচা দিছিলাম, ওই 4,000। আচ্ছা তাহলে এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে হয় তাহলে 2,40,000। আমি 4,000 টাকার ইয়েটা বুঝি নাই স্যার কোনটা? তার 2,40,000 হ্যাঁ এই ভাড়া অ্যান্সারটা বসাইছি, টাকা কি? যে 24,000।
আর তাহলে ইন্টু হয় হলো 10 4,000। হ্যাঁ, ইন্টু হলো 4,000। কিন্তু 4000 কেন হবে স্যার? এই এখানে একটা নোট লেখা নাও, নোট। 24,000 পণ্য ছিল, এখান থেকে 20,000 পণ্য বিক্রি করা হয়েছে, আর আছে 4,000। এই 4,000 এই নোটটা লিখে রাখো, প্রোডাকশন মাইনাস সেলস। প্রথম অঙ্কে এই লাইনটা করে রাখছিলাম, বুঝছো? তুমি মনে হয় প্রথম অঙ্কে শুরু করতে দেরি করছো। প্রোডাকশন মাইনাস সেলস এটা লিখে রাখো। প্রোডাকশন 24,000, সেল হলো 20,000, তাহলে এখানে 4,000 ইউনিট। যেমন এটা এটা একটু নোটে লেখা রাখো একটা জায়গায়, তাহলে আর এটা জিজ্ঞেস করতে হবে না। ওই যে প্রথম অঙ্কে এই জিনিসটা করছিলাম, মনে আছে মনে হয় তোমাদের, যারা যারা করলা, যে এটা কইরা গুণ কইরা দিছিলাম, তাহলে অ্যান্সার আয়া পড়ছিল। বুঝতে পারছি এবার? জি স্যার। স্যার জি আমার স্যার। একটা কোশ্চেন ছিল। কও। স্যার এই যে এসি মেথডে যে করলাম, মাইনাস মাইনাস অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে লিখলাম যে ফিক্সড মার্কেটিং এক্সপেন্স, কিন্তু এটা তো আপনি যখন এই সবটা লিখে দিয়েছিলেন ওইখানে তো ডিসি মেথডে এটা আসছিল মার্কেটিং না না, যেটা। ওটা আছে, ফিক্সড মার্কেটিং আছে তো। সেলিং লিখছি নাকি দেখো তো, কও তো। স্যার ওই যে সেলিং এন্ড মার্কেটিং, হ্যাঁ ফিক্সড। সেলিং মানেই হলো মার্কেটিং, বুঝছো? ফিক্স সেলিং আর মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ, সেলিং এর আরেক নামই হলো মার্কেটিং। যেটা স্যার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত না? না না না, বিক্রিত পণ্যের ডিমান্ড ব্যয় মার্কেটিং। অপারেটিং না না, এক্সপেন্সের মধ্যে। হ্যাঁ অপারেটিং এক্সপেন্স এর মধ্যে ওইটা। অপারেটিং এক্সপেন্স ওখানে দেখো, হয় সেলিং লিখছি নাহলে মার্কেটিং লিখছি, যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করছি, অথবা স্যার অ্যাডভার্টাইজমেন্ট লিখছি। স্যার এসি মেথডের মধ্যে শুধু ফিক্সড সেলিং এক্সপেন্সেস, আর ডিসি মেথডের মধ্যে ফিক্সড সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্সেস। ওই একই কথা, মানে দুইটা, কোনো সময় একটা লিখছি কোনো সময় দুইটা লিখছি, একই কথা। সেলিং এন্ড মার্কেটিং উভয় জায়গায় হবে, বুঝছো? ও হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। একই কথা, দুইটা জিনিস মনে রাখবা। অ্যাডভার্টাইজমেন্ট, সেলিং, মার্কেটিং, কমার্শিয়াল, কয়টা বললাম? চারটা। চারটা। এই চারটা এক জিনিস। এই অ্যাডভার্টাইজমেন্ট, জন্য সেলিং, মার্কেটিং, কমার্শিয়াল, এই চারটা। যদিও আরো একটা বলতে পারি, ডিস্ট্রিবিউশন। আরেকটা কি? বিতরণ ব্যয়, ডিস্ট্রিবিউশন। বিতরণ, ডিস্ট্রিবিউশন। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট, সেলিং, মার্কেটিং, কমার্শিয়াল, ডিস্ট্রিবিউশন, এই পাঁচটা ডিস্ট্রিবিউশন। জিনিস সেম। ও এই জন্য কনফিউজ পাঁচটা, লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই পাঁচটা জিনিস সেম। এই মারিয়ার এটাকো হয়েছে না? আচ্ছা, জি এটা বিয়োগ স্যার। করে, তাহলে এটার নাম হলো গ্রস কন্ট্রিবিউশন অথবা নিট কন্ট্রিবিউশন, GROSS, গ্রস অথবা নিট। এই অঙ্কে নিট হবে। নিটই হবে, কারণ ই তো নাই। কন্ট্রিবিউশন মার্জিন, নিট কন্ট্রিবিউশন মার্জিন, গ্রস বা নিট একটা লেখলেই চলবে, কারণ এটা গ্রস, এটাই নিট, কারণ এই অঙ্কে ভেরিয়েবল মার্কেটিং নামে কিছু নাই। আচ্ছা, এটা থেকে লিখবো লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, এই অপারেটিং এর মধ্যে প্রথমে লিখবো ফিক্সড মার্কেটিং এক্সপেন্স। মার্কেটিং এর বিপরীত নাম সেলিং, বিপরীত নাম অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং, বিপরীত নাম ডিস্ট্রিবিউশন। সবগুলো লিখবো। আরে না, একটা লিখবা, প্রশ্নে যা লেখা থাকবে তাই লিখবা। এটা 70,000 ছিল না? জি স্যার। জি আচ্ছা, স্যার। বলো তো, এই ঘরের থেকে কান ধরে একটা জিনিস বাই করে দিছিলাম, হাতে কে ছিল? স্যার ফিক্সড ফিক্সড যেটা কস্ট 90,000। ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। এই ভদ্রলোকের ওইখানে বাই করে দিছি, এইখানে আইনা অ্যাডভান্স। বহাম। ফিক্সড মার্কেটিং, বিপরীত নাম সেলিং, বিপরীত নাম অ্যাডভার্টাইজিং, বিপরীত নাম ডিস্ট্রিবিউশন। এগুলা বিপরীত নাম। আমাদের এই অঙ্কে কিন্তু শুধু মার্কেটিং লেখা আছে, বুঝছো না? হ্যাঁ। মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। অ্যাডমিনিস্ট্রেটিভ লেখা আছে, রাইট। আচ্ছা, এটা লিখলাম। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 96,000 টাকা। 1,66,000 এই যে এটার যোগফল কত হয়? 1,66,000 স্যার। 1,66,000 টাকা। এবার বিয়োগ মিলছে স্যার করে দাও, 74,000। বিয়োগ করলে এটার নাম 74,000 টাকা। এটার নাম নিট অপারেটিং অপারেটিং ইনকাম। এটার নাম হলো নিট অপারেটিং ইনকাম। এটার নাম লেখো নিট অপারেটিং ইনকাম।
তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো, মেথডটা করতেছি হলো ভেরিয়েবল কস্টিং। সবার কি লেখা শেষ? বলো তো স্যার। সবাই লিখছো কিনা। দেখো জি স্যার। এই ভেরিয়েবল কস্টিং এর মধ্যে অপারেটিং এক্সপেন্সের শিরোনামটা লিখছি না, এই জি স্যার। শিরোনামের মধ্যে যা যা লিখছি দেখো সব ফিক্সড। জি কোনোদিন যদি ফিক্স ছাড়া অন্য কিছু আহে তাহলে অঙ্ক ভুল হয়েছে। আশা করি বুঝতে পারছি তো। জি জি স্যার। স্যার। ফিক্সড ছাড়া অন্য কিছু আসতে পারবে না, সবগুলো ফিক্সড হইতে হবে, অন্য কোনো কিছু হইতে হবে না। তাহলে চলো রিকোয়ারমেন্ট 2 করলাম। অপারেটিং এক্সপেন্সের ভিতরে নেক্সট অপারেটিং ইনকাম, শেষের লাইনটা হলো নেট অপারেটিং ইনকাম। স্যার অপারেটিং এক্সপেন্সের ভিতরে ফিক্স ছাড়া অন্য কিছু আসবে না? জি না, কোন মেথডে এটা বলেন আগে। এই যে যেটা করতেছেন এই যেটা করতেছে ওইটার নাম কি? এইটা আমি অ্যাবজর্পশন কস্টিং এ ডিসি স্যার মেথড। না, শেষের টাকাটা কত? ৭৭,১০০ নাকি? না, এই শেষে টাকাটা কত স্যার? ৭৪,০০০, ৭৪,০০০, ৭৪,০০০ পাইছেন? জি আমি স্যার। আবার বলি বিসি মেথডে অপারেটিং এক্সপেন্সের মধ্যে সব ফিক্সড বইব, মনে থাকে যে। ভেরিয়েবল কস্টিং মেথডে অপারেটিং এক্সপেন্সে সবকিছু ফিক্সড বসবো, এটা মনে রাখেন। যদি অপারেটিং এক্সপেন্স শিরোনামের মধ্যে ফিক্সড ছাড়া অন্য কিছু বসান তাহলে অঙ্ক ভুল হয়েছে। আচ্ছা, এটা হয়েছে সবার? জি স্যার। চলেন আমরা রিকোয়ারমেন্ট 3 করব। রিকোয়ারমেন্ট 3 হলো শুদ্ধি পরীক্ষা, অর্থাৎ রিকোয়ারমেন্ট 1 and 2 যে করলাম সেটা কি সঠিক না ব্যাঠিক, এটা প্রমাণ হলো রিকোয়ারমেন্ট 2 আর রিকোয়ারমেন্ট 3। চলেন রিকোয়ারমেন্ট 3 নাম্বার বলছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে। বেশি বড় হবে না, ছোট একটা ঘর হবে। রিকনসিলিয়েশন একবারে সহজ, বিবরণ টাকার ঘর একটা, উপরে লিখবা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আর কিচ্ছু না। ডিটেলস টাকা, ডিটেলস আর ওই পাশে হলো টাকা, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ডিটেলস টাকা। এখন আমরা এটার হ্যাঁ বলো। রিকোয়ারমেন্ট 2 তে 3 তে সি তে বলে দিয়েছে, রিকোয়ারমেন্ট সি তে বলছে প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। পাইছে? জি স্যার। আচ্ছা, তাহলে চলেন রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমরা করব। রিকনসিলিয়েশন স্টেটমেন্টের মধ্যে শুরু হয় নেট অপারেটিং ইনকাম দ্বারা। প্রথমে লেখেন নেট অপারেটিং ইনকাম, নেট অপারেটিং ইনকাম প্রথমে এটা লিখবেন। এই নেট অপারেটিং ইনকামের মধ্যে প্রথমে লিখবেন অ্যাবজর্পশন কস্টিং, ABSORPTION। অ্যাবজর্পশন কস্টিং একটাই হবে। আচ্ছা। যেমনে আছে এমনে লিখতে হইব, কোনো চেঞ্জ করা যাবে না। এরপরে লিখবো ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং। আচ্ছা, আমাকে বলেন নেট ইনকাম বাই করছিলাম না, নেট অপারেটিং ইনকাম। জি স্যার। অ্যাবজর্পশন কস্টিং এ বের হয়েছিল কয় হাজার? 90,000। 90,000। আর ভেরিয়েবল কস্টিং এ 74,000। এই দুইটার বিয়োগফল করবেন, বিয়োগফল হলো 16,000। এটার নাম লিখবেন ডিফারেন্স, DIFFERANC, ডিফারেন্স এক্সপ্লেন, EXPLAINE, ডিফারেন্ট এক্সপ্লেন। আচ্ছা, তারপরে এতটুকু লিখলাম। তারপরে লিখবেন চেঞ্জ, CHANGES, চেঞ্জ ইন ইনভেন্টরি, INVENTORY, চেঞ্জ ইন ইনভেন্টরি। চেঞ্জ ইন ইনভেন্টরির মধ্যে প্রথমে লিখবো অ্যাবজর্পশন, ABSORPTIO, ডিফারেন্স এক্সপ্লেন, ডিফারেন্স এক্সপ্লেন। ডিফারেন্স এক্সপ্লেইন। ডিফারেন্ট এক্সপ্লেন, জি।
ডিফারেন্ট এক্সপ্লেন, এটাই লিখছি। আচ্ছা, এখন চেঞ্জ ইন ইনভেন্টরি লিখছি, পরে লিখছি চেঞ্জ ইন ইনভেন্টরি। আচ্ছা, চেঞ্জ ইন ইনভেন্টরি এতটুকু লেখেন সবাই, চেঞ্জ ইন ইনভেন্টরি। এর মধ্যে লিখবেন অ্যাবজর্পশন কস্টিং, পরে লিখবেন ভেরিয়েবল কস্টিং। প্রথমটা অ্যাবজর্পশন কস্টিং, পরেরটা ভেরিয়েবল কস্টিং। দেখুন এইটা পরিবর্তন করবেন না, আমি যেভাবে লিখছি সেভাবে। রিকনসিলিয়েশনে সবার আগে অ্যাবজর্পশন লিখতে হয়, পরে ভেরিয়েবল লিখতে হয়। নেট ইনকাম, নেট অপারেটিং ইনকাম লিখলাম, এর মধ্যে অ্যাবজর্পশনের টাকা বসাবো, ভেরিয়েবলের টাকা বসাবো। অর্থাৎ আগে যে দুইটা ছক করছি ওই দুই ছকের উত্তর আইনা বসাই দিব, বিয়োগ করব, দুই উত্তরের পার্থক্য বাই করব। মনে রাখবেন ইনকামের পার্থক্যের সাথে ইনভেন্টরির পার্থক্য মিলতে হবে। ইনকামের পার্থক্যের সাথে ইনভেন্টরির পার্থক্য মিললে অঙ্ক হয়েছে, না হলে হয় নাই। এখন ইনভেন্টরির পার্থক্য করব, চেঞ্জ ইন ইনভেন্টরি। তার মধ্যে লিখলাম অ্যাবজর্পশন কস্টিং, পরে লিখলাম ভেরিয়েবল কস্টিং। এখন অ্যাবজর্পশন কস্টিং এর বিষয়টা খেয়াল করেন। অ্যাবজর্পশন কস্টিংটা কেমনে করব সেটা একটু আপনারা খেয়াল করেন। দেখেন, আপনারা ইনকাম স্টেটমেন্টে যান, এই অ্যাবজর্পশনের ছকে যান, অ্যাবজর্পশনের ছকে যান, গেছেন? জি স্যার। আচ্ছা, মনে রাখবেন অ্যাবজর্পশন, এই যে চেঞ্জ ইন ইনভেন্টরি লিখছি না, এখানে মনে রাখবেন এটা হলো ইন্ডিং মাইনাস বিগিনিং। এটা মনে রাখবেন, ইন্ডিং মাইনাস কি? বিগিনিং। বিগিনিং। আচ্ছা, অ্যাবজর্পশন কস্টিং এ দেখেন ইন্ডিং ইনভেন্টরি কত হয়েছিল বলেন? 56,000। 56 স্যার। অ্যাবজর্পশন কস্টিং এ ইনভেন্টরি 56,000। বিগিনিং বলতে কিছু আসিল? না স্যার। না থাকলে শূন্য, না থাকলে কি শূন্য? তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 56,000। এরপরে আপনারা ভেরিয়েবল কস্টিং এ যাবেন, অর্থাৎ দ্বিতীয় ছকে। সেখানে দেখেন কত হয়েছিল ইন্ডিং ইনভেন্টরি? 40,000। বিগিনিং না থাকলে শূন্য, বিগিনিং থাকলে লিখতে হইতো, এখন নাই তাই শূন্য। তাহলে বিয়োগ করলে কয় হাজার হয়? 40,000। বিয়োগ করবেন, মিলে যাবে। এটার নাম কি হবে? ডিফারেন্স টু বি এক্সপ্লেন। ডিই কেউ কি কি সমস্যা কও? ডিফারেন্স টু বি এক্সপ্লেন্ড, EXPLAINED, এক্সপ্লেন্ড। ডিফারেন্স টু বি এক্সপ্লেন। কোন কারণে, সমস্যাটা কি বিয়োগ হবে? হ্যাঁ সব বিয়োগ, বিয়োগ। ডিফারেন্স মানে তো চেঞ্জ না, বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। ডিফারেন্স টু বি এক্সপ্লেন, টু বি এক্সপ্লেন্ড, ডিফারেন্স টু বি এক্সপ্লেন্ড। হইছে? জি স্যার। আচ্ছা,